গুড মর্নিং, শুভ সকাল ডিয়ার স্টুডেন্ট। কেমন রয়েছে এবং তোমাদের পড়াশোনা কেমন চলছে প্রত্যেকে একবার কমেন্ট বক্সে লিখবে। এবং গণিত প্র্যাকটিস সেট কেমন চলছে এবং আগের তুলনায় তোমরা এখন গণিত কতটা করতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস সেটে তোমরা কতটুকু অ্যাটেন্ড করতে পারছো এবং আগের থেকে তোমরা নিজেকে ইমপ্রুভ করতে পেরেছো কিনা গণিতে, অবশ্যই আমাকে একবার তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সামনে আবার হাজির হয়েছে আমি আজকের প্র্যাকটিস সেট নিয়ে। প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমাদের গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে একবার ক্লাসটাকে শেয়ার করে দিবে তোমাদের বাকি সমস্ত বন্ধুরা যারা ডাব্লিউবিপি, কেপি অথবা লেডি কনস্টেবলের যে সমস্ত আমার বোনেরা রয়েছে তাদের কাছে ক্লাসটাকে একবার শেয়ার করে দিবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নের সঙ্গে। প্রত্যেকে আমি করার আগে প্রত্যেকটা প্রশ্ন তোমরা করার চেষ্টা করবে স্যার, অ্যাটলিস্ট তোমরা করার চেষ্টা করবে, ভুল হলেও করার চেষ্টা করবে। চলো কি বলছে, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল বলেছে, একেবারে সহজ অঙ্ক, কিছুই নেই। দেখো 1 থেকে 9 পর্যন্ত বর্গের সংখ্যার বর্গের বর্গ মানে কি স্যার? স্কোয়ার। তাহলে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার। আচ্ছা প্রথমে সংখ্যাটি লিখো। যোগফল বলেছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল, তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখো। 1 2 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9। এবার কি বলেছে? বর্গ বলেছে, তাহলে বর্গ করে দাও, স্কোয়ার করে দাও প্রত্যেকটার। তাহলে বর্গ করে দেখো, 1 এর স্কোয়ার কত? 1, 2 এর স্কোয়ার 4, প্লাস 3 এর স্কোয়ার 9, প্লাস 4 এর স্কোয়ার 16, প্লাস 5 এর স্কোয়ার 25, প্লাস 6 এর স্কোয়ার 36, প্লাস 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, প্লাস 9 এর স্কোয়ার 81। তাহলে তোমরা প্রত্যেকটা যোগ করবে, যোগ করে প্রত্যেকে আমাকে আনসার করবে যে এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত হবে, প্রত্যেকে কমেন্ট বক্সে লিখবে। 1 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে অপশনের, তোমরা প্রত্যেকে আমাকে আনসার করবে। চলো 2 নম্বর প্রশ্ন বলছে, দুটি সংখ্যার গসাগু হলো 12 এবং তাদের পার্থক্য হচ্ছে 12। দুটি সংখ্যার গসাগু, আমার দুটো সংখ্যা আছে ধরে নাও, একটা এ একটা বি, দুটো সংখ্যার গসাগু বলছে, গসাগু বা এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত বলছে? 12। এবং সংখ্যা দুটির পার্থক্য অর্থাৎ এ মাইনাস বি যদি করি তাহলে বলছে 12 হবে। তাহলে বলছে সংখ্যা দুটি কি কি হতে পারে? এই ধরনের কেসে আমাদেরকে অপশন থেকে কিন্তু অ্যান্সার পিক করতে হবে। কীভাবে স্যার? না আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারবো না। দেখো গসাগু বলেছে 12, আমাকে একটা সংখ্যা বলে দেয়নি বা সংখ্যার অনুপাতও বলে দেয়নি। এখান থেকে আমরা সংখ্যাটা ডেফিনেটলি ভাবে ধরতে পারবো না, যে কি ধরবো আমরা সংখ্যাটা, সেই জন্য আমরা কোনো কিছু ধরতে পারছি না। সেই জন্য আমাদেরকে আগে অপশন থেকে পিক করতে হবে। না অপশন থেকে কীভাবে স্যার? চলো আমরা শেষ থেকে দেখি। তাহলে ডি নম্বর থেকে যদি দেখি তাহলে 84 আছে, আর কি রয়েছে স্যার? 84 আর 96। তাহলে তুমি প্রথম থেকেও চেক করতে পারো, আমি শেষ থেকে চেক করছি। দেখো তাহলে দুটো সংখ্যার আমার কি বলেছে? গসাগু 12 হতে হবে আর পার্থক্য 12 হতে হবে, অর্থাৎ দুটো সংখ্যা একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা বিয়োগ করলে 12 হবে। তাহলে প্রথমে আমরা ধরলাম যে অপশন ডিটা সঠিক অ্যান্সার হতে পারে। তাহলে আমরা যাচাই করব যে সঠিক কি না। তাহলে গসাগু বের করো 2 দ্বারা, 4 2 8, 2 2 4, 2 দ্বারা 4 2 8, 8 2 16, 2 দ্বারা 21 2 42, আর 2 দ্বারা 2 না 4, 4 2 8 24, 3 দ্বারা 3 7 21, 3 8 24। তার মানে আর যাই না। গসাগু মানে কি? আমার এই নিচে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটা সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। যদি 2 দ্বারা দিই তাহলে 7কেও 2 দ্বারা ভাগ দিতে হবে, 8কেও 2 দ্বারা ভাগ দিতে হবে। যদি 3 দ্বারা দিই তাহলে 7কেও 3 দ্বারা ভাগ দিতে হবে, 8কেও 3 দ্বারা যেতে হবে। যদি না যায় তাহলে আর আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবো না। তাহলে এই সংখ্যাটি আমাদের চলে যাবে বাদ, অর্থাৎ এটিকে আমরা বাদ দিয়ে দেবো। এটির গুণ করো, তাহলে 2 দুনা 4 আর 3 4। তাহলে গসাগু কত পেলাম স্যার? গসাগু আমরা 12 পেলাম। তাহলে গসাগু 12 আমাদেরকে বলেছে শর্তে কি? গসাগু 12 হতে হবে। তাহলে গসাগু তো আমরা 12 পেয়ে গেলাম। এবার কি যাচাই করতে হবে? যে সংখ্যা দুটির পার্থক্য 12, সংখ্যা দুটির পার্থক্য 12 হচ্ছে কি না। তাহলে দেখো কে বড়? 96। তাহলে 96 মাইনাস যদি আমরা ছোট সংখ্যাটা 84 করে দিই তাহলে কত আছে? 6 থেকে 4 বাদ দিলে 2, 9 থেকে 8 বাদ দিলে 1। তার মানে কি হয়ে গেল স্যার? পার্থক্যটাও 12 পেয়ে গেলাম। তার মানে আমরা অপশন ডিতেই পেয়ে যাচ্ছি যে সংখ্যা দুটির গসাগু 12 আর পার্থক্য 12। তাহলে আমাদের অপশনটা কি হয়ে যাবে? বাকি অপশনগুলো চেক করার প্রয়োজনই নেই। তাহলে আমাদের অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখব। 60টি ক্রমিক সংখ্যার গড় হলো 20 এবং এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো, আচ্ছা 60টি ক্রমিক সংখ্যার গড় বলেছে 20,
তাহলে বলছে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কি হবে। 60টি ক্রমিক বলতে কি স্যার, ক্রমিক মানে হচ্ছে পরপর সংখ্যা, তার মানে 60টি আমাকে বলেছে কয়টি সংখ্যা 60টি। তার মানে আমি যদি ধরি একটাকে n, তার মানে তারপরেটা কি হবে স্যার, যদি আমি একটাকে 5 ধরি সংখ্যা তাহলে পরেরটা কি হবে স্যার 5 আর 1 6, তারপরে এটা কি হবে 5 আর 2 7, তার মানে 60টি ক্রমিক সংখ্যা নিতে বলেছে। এবার আমার প্রথম সংখ্যাটা কি হবে এটা বলেনি, সেই জন্য আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না যে প্রথম সংখ্যাটা কি হবে। তার মানে আমরা ধরে নিলাম যে প্রথম সংখ্যাটা n, তার মানে দ্বিতীয় সংখ্যাটা কি হবে স্যার 1 যোগ হয়ে যাবে n+1, তৃতীয় সংখ্যাটা কি হয়ে যাবে স্যার n+2, তৃতীয় সংখ্যাটা চতুর্থ সংখ্যা কত হয়ে যাবে স্যার n+3, পঞ্চম সংখ্যা কত n+4, তারপরে কত স্যার n+5, তারপরে n+6। তার মানে কটা পেলাম 1 2 3 4 5 6 7, তার মানে পরপর ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো আমি যদি এখানে n এর ভ্যালুটা 1 বসাই তাহলে 1 হয়ে গেল এটা সংখ্যা, তার মানে n এর ভ্যালু 1 যদি হয় 1 আর 1 2 হয়ে গেল, তাহলে 1 2, আবার এখানে যদি 1 বসাই 2 আর 1 3, তাহলে 1 2 3, এভাবে 1 2 3 4 করে চলতে থাকবে, ক্রমিক পরপর চলতে থাকবে 60টা সংখ্যা। তাহলে এদের গড় বলেছে, তাহলে গড় বের করার নিয়ম কি স্যার, প্রত্যেকটা সংখ্যার যোগফল, তাহলে যোগ করো n+1 প্লাস n+2 প্লাস n+3 প্লাস n+4 প্লাস n+5 প্লাস n+6 বাই কটা সংখ্যা ছিল স্যার 60টা, বাই 7 ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার, গড় কত বলেছে আমাদেরকে 20 বলেছে, গড়টা স্যার কত 20। আচ্ছা গড় আমাদের কত বলেছে স্যার 20। তাহলে দেখো এখানে কয়টা n আছে, প্রত্যেকটা n কে যোগ করো, একটা n, দুইটা n, তিনটা n, চারটা n, পাঁচটা, ছয়টা, 7টা n, তাহলে 7n প্লাস, এবার দেখো এখানে কত রয়েছে 1 আর 2 এ 3, 3 3 এ 6, 6 4 এ 10, 5 এ 15 আর 6 এ 21, 21/7 ইকুয়াল টু 20। তাহলে দেখো এখান থেকে যদি 7 কমন নিই স্যার তাহলে থাকবে কত n+3, যেহেতু দেখো 7 আর n দ্বারা গুণ করলে 7n প্লাস প্লাস বসে গেল 3 7 21 বাই 7 ছিল 7 বসাও 7 7 কাটলো ইকুয়াল টু 20, তাহলে n+3 সমান কত পেলাম 20। তাহলে n এর ভ্যালুটা কত পেয়ে যাবে স্যার, এই 3টা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, 20 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে আমাদের 17। তার মানে n এর ভ্যালু স্যার কত পেলাম আমরা 17। n এর ভ্যালু যখন আমরা 17 পেয়ে গেলাম তাহলে আমাদেরকে কি বলেছে যে বৃহত্তম সংখ্যাটি কোনটা হবে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি ছিল স্যার n, আর বৃহত্তম সংখ্যা কোনটা ছিল n+6, তাহলে n এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা n+6 এর ভ্যালু কত হয়ে যাবে স্যার, n এর ভ্যালু পেলাম আমরা 17 আর প্লাস 6 ছিল, তাহলে 17 আর 6 কত হয়ে গেল স্যার 23, তার মানে বৃহত্তম সংখ্যাটা কত হয়ে গেল স্যার অপশন সি 23। তার মানে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত পেয়ে গেলাম স্যার আমরা সি দাগের আনসারটা 23। চলো আশা করি বুঝতে পেরেছো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। চলো পরের প্রশ্ন স্যার আমরা চেক করব কি বলছে, কোনো একটি সংখ্যা ও সেটির বর্গের সমষ্টি হচ্ছে 182, কোনো একটা সংখ্যা আর তার বর্গকে যদি আমরা যোগ করি তাহলে 182 পাবো। তাহলে আমি ধরে নেব সংখ্যাটা x, তার মানে x এবং কার সমষ্টি স্যার, সেই সংখ্যাটার বর্গের সমষ্টি মানে স্কোয়ারের সমষ্টি, x এবং x স্কোয়ারের সমষ্টি মানে কি যোগফলটা হবে 182। তাহলে বলছে সংখ্যাটি কত, তাহলে দেখো এখানে কি কি পেলাম স্যার, আচ্ছা এক্স স্কোয়ারটাকে আগে লিখো, পরে এক্সটাকে লিখবো, এই 182টাকে আমরা এবারে নিয়ে আসবো, তার মানে -182, এবার 0, এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের বীজ দুটো বের করব, অর্থাৎ এক্স এর ভ্যালু এখান থেকে বের করব না, কিভাবে 182কে ভাঙবো দেখে নাও, এটাও বলে দিচ্ছি। 182কে আমরা যদি করি 2 দ্বারা 9 1 91, 7 দ্বারা 7 একে 7 3 7 21, তাহলে 7 2 এ 14 আর 13, তার মানে এক্স স্কোয়ার প্লাস, দেখো 182 আগে মাইনাস আছে, তার মানে এই সংখ্যাটাকে ভেঙে এমন দুটো সংখ্যা নিব যাদের বিয়োগফল হয়ে যাবে আমার এক্স এর আগে কিছু নেই মানে 1 আছে, তার মানে বিয়োগফল কত হয়ে যাবে 1। তার মানে 182কে ভাঙলাম তাহলে কত পেলাম 13, আর এখানে 7 2 এ 14, তার মানে 14 থেকে যদি 13 বাদ দিই, 14 থেকে যদি 13 বাদ দিই তাহলে কত হয়ে যাবে স্যার 1, তার মানে এক্স এর আগে কিছু ছিল না মানে 1 ছিল, তার মানে 1কে আমরা কি লিখতে পারবো 14 বিয়োগ 13 ইন্টু এক্স ছিল, এক্স বসে দিলাম, -182 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 13x মাইনাস 182 ইকুয়াল টু 0। তাহলে x কমন আসবে, এখানে x প্লাস 14 থাকবে, এখানে কত আসবে 13 কমন, x প্লাস 14 এখানেও থাকবে,
ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটোর জন্য আমরা একটাকে লিখবো x প্লাস 14 আর এখানে x মাইনাস 13, x মাইনাস 13 সমান 0। তার মানে হয় আমরা এটা সমান 0 লিখবো, না হয় এটা সমান। তাহলে x সমান x প্লাস 14 সমান যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল মাইনাস 14। আর যদি x মাইনাস 13 সমান 0 হয় স্যার, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল প্লাস 13। তার মানে আমাদের দেখো এখানে x এর ভ্যালু মাইনাস 14 পেলাম একটা, x এর ভ্যালু 13 পেলাম। তাহলে আমরা কোনটা নিব স্যার? আচ্ছা, তাহলে অপশানে কিন্তু এখানে একটা অপশান রয়েছে কোনটি নয়। অপশানে কিন্তু আমাদের 13ও নেই মাইনাস 14ও নেই। যদি থাকতো তাহলে পজিটিভ সংখ্যাতে থাকতো, 13টা থাকতো, কিন্তু আমাদের অপশানে যেহেতু নেই সেই জন্য অপশান হয়ে যাবে কি কোনোটি নয়। তার মানে আমাদের উত্তরটা কি হয়ে যাবে স্যার? 13 হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখবে স্যার। বলছে রাম এবং মোহনের বয়সের অনুপাত হচ্ছে 4:5, অর্থাৎ 4:5। এবং আবার রাম এবং অনিলের বয়সের অনুপাত হচ্ছে 5:6। যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি অর্থাৎ তিনজনের বয়সের যোগফল যদি 69 হয় তাহলে বলছে তাহলে মোহনের বয়সটা কত? তাহলে দেখো এখানে মোট কতজন ব্যক্তির কথা বলেছে? তিনজন। কার কার স্যার? রাম, মোহন আর অনিল। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে আর ফর রাম, এম ফর মোহন আর এ ফর অনিল। কি স্যার? এ ফর অনিল। তাহলে দেখো রাম এবং মোহনের অনুপাতটা কত স্যার? রাম আর মোহনের অনুপাত বলেছে 4:5, তাই তো? রাম আর মোহনের বয়সের অনুপাত 4:5। আর রাম এবং অনিলের বয়সের অনুপাত বলেছে 5:6। রাম এবং কার স্যার? রাম এবং অনিলের বয়সের অনুপাতটা বলেছে 5:6। আচ্ছা, রামের অনুপাতটা কত বলছে? 5 আর অনিলের 6, তাহলে 6। তাহলে দেখো এখানে দুটো আর এর ভ্যালু দুটো পাচ্ছি আমরা। তার মানে আরটাকে যদি মিডিলে করে দিই তাহলে সুবিধা হবে। তাহলে লিখো এটাকে মোহন অনুপাত রাম অনুপাত অনিল। তার মানে এম এর জায়গাতে কত ছিল স্যার? 5। তাহলে এম এর জায়গাতে 5 বসিয়ে দাও। রামের জায়গাতে কত স্যার? 4 বসিয়ে দাও। এখানে রামের জায়গাতে ছিল নিচে 5, তাহলে নিচে 5 বসিয়ে দাও। অনুপাত অনিলের জায়গাতে সব নিচে ছিল 6 বসিয়ে দাও। তাহলে দেখো এবার আমাদের সবচেয়ে সহজ হয়ে যাবে। কি আমি কি বলেছিলাম? কম্বাইন্ড রেশিও যখন বের করব তাহলে কি করব স্যার? 4-এর পরে কিছু নেই মানে 4 বসিয়ে দেব, 5-এর আগে কিছু নেই মানে 5 বসিয়ে দেব, গুণ করে দেব। 5 5 25, 4 5 20, 4 6 24। তার মানে 25 অনুপাত 20 অনুপাত 24 পেয়ে গেলাম কি তিনজনের বয়সের অনুপাত একসঙ্গে। এবার বলছে তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে 69। তাহলে দেখো স্যার তিনটাকে যদি যোগ করে দিই, মোহনের বয়স পেলাম আমরা 25, রামের 20, অনিলের 24। তাহলে তিনজনের মোট সমষ্টি কত হয়ে যাবে স্যার? মোট কত হয়ে যাবে? 25 20 আর 24 হয়ে যাবে 69। এটা আমরা কি পেলাম? এখান থেকে অনুপাত পেলাম 69 আর তাদের বয়সের সমষ্টিও বলছে 69। তার মানে 69 কাকে দেখাচ্ছে আমাদের প্রশ্নে? 69কে। তার মানে একের ভ্যালু কত হয়ে যাবে স্যার? 69। তার মানে আমাদেরকে বলেছে যখনই আমরা এই তিনটের যোগফল আমরা পেয়ে যাব প্রশ্নে দেওয়া সমষ্টির সমান। এই তিনটের যোগফল তিনজনের বয়সের অনুপাতের যোগফলটা যখন আমরা পেয়ে যাব কার সমান স্যার? না প্রশ্নে দেওয়া বয়সের সমষ্টির সমান, তখন কি হয়ে যাবে? এখানে যে অনুপাত আমরা বয়সটা পাবো সেটাই হয়ে যাবে তাদের বয়স। তার মানে আমাকে কি বলেছে? তাহলে মোহনের বয়স কত? তাহলে মোহনের বয়স কত ছিল স্যার? 25। তাহলে মোহনের বয়স হয়ে গেল আমাদের কত স্যার? 25 বছর। অপশন সি। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে? পরপর 2 বছর কোনো একটি বিদ্যালয়ে 100 জন ও 75 জন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় উপস্থিত হন। 100 জন আর 75 জন, মানে পরপর 2 বছর। প্রথম বছর 100 জন, পরের বছর 75 জন। বলছে যথাক্রমে 75% এবং 60% তাদের মধ্যে পাস করে। গড়ে শতকরা পাসের হার কত? গড়ে তাদের শতকরা পাসের হারটা কত? তাহলে দেখো প্রথম বছর ছিল 100, দ্বিতীয় বছর ছিল 75। প্রথম বছর 100 জনের মধ্যে কত পার্সেন্ট পাস করেছে? 75%। তার মানে 100-র 75% কত হয়ে যাবে স্যার? 75। তার মানে 100-র মধ্যে পাস করেছে কত? 75। এবার বলছে দ্বিতীয় বছর ছিল 75 জন আর পাস করেছিল কত? 60%। তাহলে 75-এর 60% স্যার কত হয়ে যাবে? 75 ইন্টু 60/100। তাহলে কাটাকাটি করো, 0 0 2 দ্বারা 3, 2 দ্বারা 5, 5 15 75, 3 15 45। তার মানে কতজন 75-এর জন্য পাস করেছিল? 45 জন। তাহলে বলছে তাদের পাস গড়ে শতকরা পাসের হার করো। তাহলে গড়ে কতজন পাস করেছে? তাহলে দেখো মোট কতজন পাস করেছে স্যার?
45 আর 75 যদি যোগ করে দিই, 75 আর 45, তাহলে কত হয়ে যাবে স্যার? 120 জন। 120 জন পাস করেছে। 120 জন পাস করেছে স্যার কতর মধ্যে স্যার? 100 আর 75 যোগ করলে 175 জন্য, 175 জনের মধ্যে 120 জন পাস করেছে, তাহলে 100-তে কত ইন্টু 100%, আমরা করব 5 দ্বারা। 3 5 15, 5 5 25, 5 20 100, 5 দ্বারা আবার 4 5 20, 5 7 35, তাহলে 7 গেল এখানে, তাহলে 7 একে 7, 5 9, আচ্ছা তাহলে 120-কে যদি আমরা 4 দ্বারা গুণ করে দিই, তাহলে 4 12 48, 480/7, তাহলে ভাগ করে দাও। 4 7 5 7 6 7 42, নামবে কত? 6 0। আচ্ছা, তার মানে 7 7 6 7 42, 7 7 49, 7 8 56, 7 8 কত হয়ে গেল স্যার? 56 সমান 4, তাহলে 68 পূর্ণ 4/7% হয়ে যাবে আমাদের কি অ্যান্সার। 68 পূর্ণ 4/7%, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে আমাদের পাসের হারটা কত হয়ে গেল স্যার? গড়ে পাস করেছে 68 পূর্ণ 4/7%। প্রথম বছরে 100 জন উপস্থিত ছিল, দ্বিতীয় বছর 75 জন, যার মধ্যে 75% পাস করেছে প্রথম বছর, তাহলে 100-র 75% যাবে 75, আর 75-এর 60% হয়ে যাবে 75 ইন্টু 60/100 ইকুয়াল টু 45। তাহলে টোটাল পাস কত করেছে স্যার? 75 আর 45-এ 120। 120 জন পাস করেছে, কতজন ছিল? 100 আর 75-এ 175। 120 জন পাস করেছে 175-এর জন্য, তাহলে শতকরাতে কত ইন্টু 100% করে দিলে আমরা পেয়ে যাবো 68 গুণ 4/7%। চলো পরের প্রশ্ন স্যার। বলছে যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হয়, তাহলে তাদের শতকরা লাভ কত? কোনো দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ সিপি কস্ট প্রাইস এবং এসপি সেলিং প্রাইসের অনুপাতটা 10:11 বলেছে। 10:11 কি কি স্যার? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাতটা 10:11 হয়, তাহলে তাদের শতকরা লাভ কত? তাহলে দেখো, ক্রয় মূল্য মানে কি? তুমি কিনছো 10 টাকায়, বিক্রি করছো 11 টাকায়, তাহলে কত টাকা লাভ করছো স্যার? 1 টাকা লাভ করছো। কত টাকার জিনিস বিক্রি করে? 10 টাকার জিনিস বিক্রি করে, তাহলে 100-তে কত ইন্টু 100% ইকুয়াল টু 0 0 কাটবো, 10% হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল স্যার? অপশন বি 10%। তাহলে শতকরা লাভের হারটা কত স্যার? 10%। একেবারে সহজ প্রশ্ন ছিল, কিছুই ছিল না প্রশ্নে। আর এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, এবং যারা ঠিকঠাকভাবে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করবে এবং বাড়িতে একেবারে সততার সঙ্গে তোমরা যারা প্র্যাকটিস করছো, রিভিশন করছো, তারাই কিন্তু 25টাতে 25টা অঙ্ক সময়ের মধ্যে করে আসতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে? 0.09 তার মাথাতে বার ইন্টু 7.3 তার মাথাতে বার, তাহলে বলছে যে এর ভ্যালুটা কত হবে? তাহলে দেখো, আমি কি বলেছিলাম যে এটা কি আছে? 9 আছে, 9 বসিয়ে দিব। এবার দেখো কয়টা সংখ্যার উপরে বার আছে স্যার? 1 2, দুটো সংখ্যার উপরে বার, সেজন্য দুটো 9 বসিয়ে দেবো ইন্টু এটাকে কি লিখতে পারি স্যার? আমি আগের দিন কি বলেছিলাম? 7.3-র মাথাতে বার। 7 পয়েন্ট মানে কি লিখতে পারি স্যার? 7 প্লাস 3-র মাথাতে বার, তাই তো? তার মানে 3-র মাথাতে বারকে কি লিখবো স্যার? 3/বার তোলার জন্য নিচে 9, তাই তো? তাহলে দেখো কত হয়ে গেল স্যার? আচ্ছা, এটাকে লিখতে পারবো আমরা 7 প্লাস 0.3-র মাথাতে বার, আর 0.3-র মাথাতে বার তুলতে গেলে কত হয়ে যাবে স্যার? 3/9 হয়ে যাবে আমাদের, তাই তো? এবার দেখো 9/99 থাকলো ইন্টু 7 9 63, 63 আর 3 কত হয়ে গেল? 63 আর 3 66/9, তাহলে এই 9 কাটবে, 11 দ্বারা 6, 11 দ্বারা 9, তাহলে পেয়ে গেলাম 6/9। তাহলে 6/9 মানে কি স্যার? এখানে নিচে একটা 9 রয়েছে, তার মানে উপরে কত হয়ে যাবে? 6-এর উপরে বার, আর তার আগে একটা দশমিক আর শূন্য, তাহলে হয়ে গেল আমাদের 0.6। তার মানে 0.6 মানে কি লিখতে পারবো স্যার? 6 বার কটা সংখ্যার উপরে? একটা। এটাই তো ছিল আমাদের 6/9, যেটাকে আমরা লিখলাম 6.6 0.6-এর বার, তাই তো? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও একবার। চলো, আশা করি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক ভালো লেগেছে এবং খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় স্যার ডাউট থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে শেয়ার করবে। আমি অবশ্যই তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এবং আজকের প্র্যাকটিস সেটে কে কতটা অ্যান্সার করতে পেরেছো অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখবে। আমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা প্রত্যেকে
প্রথম থেকে যে রিদমে পড়ে আসছো, যে কন্টিনিউয়াসলি পড়ে আসছো, সেটাকে ভাঙবে না।